ক্লাস 11-এর তোমাদের সামনে আমি আবার নতুন একটা মডেল কোশ্চেন পেপার নিয়ে এসেছি। তোমরা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কার? উত্তর হবে গার্নার। পরের প্রশ্ন 2-এর দাগের, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা। উত্তর হবে সামাজিক। সির দাগের উত্তরটা সামাজিক হবে। 3 কোশ্চেন, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান কোন পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে? উত্তর হবে এ, গবেষণা পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে লর্ড ব্রাইস। 5 নম্বর দাগাটা দেখো, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র কথাটি কে বলেছেন? উত্তর হবে মার্কস। 6 নম্বর দাগের, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর হবে গার্নার। 7 নম্বর দাগাটা দেখো, একটি রাষ্ট্র হলো ড্যাশ। উত্তর হবে নেপাল। বিহার, সিকিম, ত্রিপুরা এগুলো সব হচ্ছে রাজ্য, কিন্তু রাষ্ট্র হচ্ছে নেপাল, মানে দেশ। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রের সার্বভৌমিকতা হলো ড্যাশ। উত্তর হবে আভ্যন্তরীণ ও বাহ্যিক, এই দু ধরনের সার্বভৌমতা আছে। 9 নম্বর দাগের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা রাষ্ট্রের কোন উপাদানকে চিহ্নিত করা যায়? উত্তর হবে সার্বভৌমিকতা, কারণ সবগুলো থাকলেও সার্বভৌমিকতা না থাকলে সেটা কিন্তু রাষ্ট্রেতে পরিণত হতে পারে না। 11 নম্বরটা দেখো, 10-এর দাগাটা দেখো। 10-এর দাগাটা কি বলেছে? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের বলা হয় ড্যাশ। উত্তর হবে বিদেশি। 11 নম্বর দাগেরটা কি বলেছে? 11 নম্বর দাগেরটা, বিবৃতি নম্বর 1, রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী পিতা মাতা যে রাষ্ট্রের নাগরিক তাদের সন্তানও সেই রাষ্ট্রের নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে। বিবৃতি নম্বর 2, কোনো ভারতীয় দম্পতির সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে না। এর মধ্যে কোনটা উত্তর হবে? প্রথম উত্তরটা হবে এ, কারণ প্রথমটা সত্য এবং দ্বিতীয়টা মিথ্যা। 12 নম্বর দাগাটা দেখো, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় ড্যাশ। উত্তর হবে স্বাভাবিক নাগরিকতা। পরের প্রশ্ন, নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি ড্যাশ। উত্তর হবে অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে। 14 নম্বরটা দেখো, কোনো মহিলা একজন বিদেশিকে বিবাহ করে সেই রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ড্যাশ হবে। উত্তর হবে বিলুপ্ত হয়। 15টা দেখো তোমরা, ভারতের ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হবে 5 থেকে 11 নম্বর ধারায়। 16 নম্বর ধারাটা দেখো, ভারতের নাগরিকতা আইন প্রণীত হয় কত সালে? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর দাগেরটা, রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে বলা হয় ড্যাশ। উত্তর হবে সংবিধান। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর দাগেরটা,
সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়? বলেছেন কে? উত্তর হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন দেখো 19 দাগেরটা। সংবিধান হলো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র। বলেছেন কে? উত্তর হবে লোয়েনস্টাইন। 20 নম্বর দাগটা দেখো, অলিখিত সংবিধানের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে ব্রিটেন। 21 নম্বর দাগটা, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলছে। তাহলে সংশোধন পদ্ধতির দিক থেকে সংবিধানকে ভাগ করা যায়, এর সঙ্গে কোনটা মিল হবে? ক্ষমতা বিভাজনের দিক থেকে সংবিধানকে ভাগ করা যায়। তারপর বলছে লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন। তারপর বলেছে কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ইমরে কোভাকাস আধুনিক সংবিধানকে ভাগ করেছেন। তাহলে একই দাগের সঙ্গে বলেছে দেখো সংশোধন পদ্ধতির দিক থেকে সংবিধানকে ভাগ করা যায় সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়, মানে একের সঙ্গে দুই, একের সঙ্গে বি। তারপরে বলেছে ক্ষমতা বিভাজনের দিক থেকে সংবিধানকে ভাগ করা যায়। উত্তর হবে এটার সঙ্গে কোনটা উত্তর হবে না এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়, মানে তোমাদের এর দাগেরটাই উত্তর হবে। একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে ডি, আর তিনের সঙ্গে হবে এ, আর 4 নম্বর দাগের 4-এর সঙ্গে হবে সি। এর পরের প্রশ্ন দেখো 22 নম্বর দাগেরটা কি বলেছে। 22 নম্বর দাগেরটা বলেছে অনমনীয় বা সুপরিবর্তনীয়, অনমনীয় বা সুপরিবর্তনীয় সংবিধানের দেশ হলো ড্যাশ। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো 23 নম্বর দাগেরটা কি বলেছে। 23 নম্বর দাগেরটা প্রদত্ত কোনটি সংবিধানের কাজ নয়? উত্তর হবে সি ডি, শুধুমাত্র বিচার বিভাগ কেমন করে চলবে তার নিয়ম কানুন প্রস্তুত করা। 24 নম্বর দাগেরটা রামগড় কংগ্রেসে ভারতের পূর্ণ স্বাধীনতা এবং একটি গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সংবলিত প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 25, ব্রিটিশ সরকার আগস্ট প্রস্তাবের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি নীতিগতভাবে মেনে নেয় এবং কত সালে? উত্তর হবে এটাও 1940 সালে। 26 টাকাটা দেখো, ক্যাবিনেট মিশনের প্রস্তাবক্রমে গণপরিষদে মোট সদস্য সংখ্যা ছিল কতজন? উত্তর হবে 389 জন। 27 নম্বর টাকাটা গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে? 1946 সালের 9 ডিসেম্বর। 28 নম্বর টাকাটা ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 29 নম্বর টাকাটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আম্বেদকর সংবিধানের আত্মা ও প্রাণ বলে মনে করতেন? উত্তর হবে বি দাগেরটা 32 নম্বর ধারাকে। 30 নম্বর ধারাটা দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধানকে অনুসরণ করে অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ডি নম্বর দাগেরটা। 31 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো কোনটি? উত্তর হবে সি ভারতের। 32 নম্বর দাগটা দেখো, বর্তমানে পৃথিবীর সংবিধানে তপশিলি রয়েছে কতগুলি? উত্তর হবে 12টি। তাহলে বর্তমানে ভারতের সংবিধানে তপশিলি রয়েছে কটা? 12টি। 33 নম্বর দেখো, ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে ড্যাশটি পদ্ধতি গ্রহণ করা হয়? উত্তর হবে 3টি পদ্ধতি। পরের প্রশ্ন দেখো তোমরা
34 নম্বর দাগেরটা, সেটা বলেছে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের শাসন ব্যবস্থার অনুকরণে গ্রহণ করা হয়েছে? উত্তর হবে ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার মডেল থেকে গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন 35 নম্বর দাগেরটা, ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন কে? উত্তর হবে কেসি হোয়ার। 36 নম্বর দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করা হয়েছে? উত্তর হবে বি দাগেরটা চতুর্থ অংশে। 37 নম্বর দাগেরটা দেখো, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? উত্তর হবে এ নম্বর দাগের 30 নম্বর ধারা অনুযায়ী। 38 নম্বর দাগেরটা দেখো কি বলেছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 39 নম্বর দাগটা দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে? উত্তর হবে 326 নম্বর ধারায়। পরের প্রশ্ন 40 নম্বর দাগটা দেখো, একদম সবার লাস্টের প্রশ্ন তোমাদের, ভারতের সর্বোচ্চ ও মৌলিক আইন হলো জেট। ভারতীয় রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা ও নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হলো জেট। সুপ্রিম কোর্ট জেট বিরোধী কোনো আইন, আদেশ বা নির্দেশ আইন বিরোধী বলে বাতিল করে দিতে পারে। সুপ্রিম কোর্টই জেটের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা। দেশের সকল প্রতিষ্ঠান ও নাগরিক বৃন্দের একান্ত কর্তব্য হলো জেটকে মান্য করা। এখানে জেট হলো কোনটা? উত্তর হবে বি, পার্লামেন্ট। ওকে।